আসসালামু আলাইকুম। রেডিমেড গার্মেন্টস নগরী মিডিয়া ব্রুজের প্রথম লাইভ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শেখ আলতাফুদ্দিন, আর আমার সঙ্গে ক্যামেরা রয়েছেন মাসুদ আলম মোল্লা। আজকে আমাদের পডকাস্টে যিনি গেস্ট হিসাবে রয়েছেন, তিনি মিডিয়া ব্রুজের একজন ভূমিপুত্র, মিস্টার আরবাজ আলম। তিনি বর্তমানে কাজের সূত্রে লন্ডনে রয়েছেন। তিনি 1 বছর আগে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একজন প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছেন, যেটা আমাদের আরজিএন মিডিয়া ব্রুজ এবং সমগ্র মিডিয়া ব্রুজের কাছে একটা গর্বের বিষয়। তাই আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার আরবাজ আলম। কংগ্রাচুলেশন ফর Thank ইউর you very অ্যাচিভমেন্ট। much. তো স্যার, আমরা জানতে চাইবো যে প্রথম আপনার ব্যাপারে একটা বিস্তারিত মানে ইন্ট্রোডাকশন জানতে চাইবো আমাদের অডিয়েন্সের জন্য, যে হু ইজ আরবাজ আলম। ফার্স্ট অফ অল আমি আপনাদের শুক্রিয়া আদা জানাই যে আমাকে এই ইন্টারভিউতে আপনারা ইনভাইট করেছেন। অ্যান্ড আপনারা যে কাজটা করছেন আমার খুবই ভালো লাগে, যে আমাদের মিডিয়া ব্রুজে যত সাকসেস স্টোরিজ হাইলাইট গুলো আপনারা গড়ে তুলছেন, যাতে মানে অন্য ছেলেমেয়েরাও দেখে ইন্সপায়ার হয়। অ্যান্ড আল্লাহ তালা যেন আপনাদের আগে গিয়ে আরো অনেক সাকসেস করুক। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাই সেলফ। আমার নাম আরবাজ আলম। আমি মেটিয়া ব্রুজের নিবাসী। মেটিয়া ব্রুজের মারি রোড বলে যে একটি এলাকা আছে, ওটা জব্বারহাট যে কমপ্লেক্সটা আছে ওই আশেপাশেই একটা। আর ওখানকার নিবাসী। তো ফার্স্ট অফ অল আমার যে এডুকেশন, এখানে আমি বিড়লা ভারতী বলে যে স্কুল সন্তোষপুরে নেচার পার্কের পাশে, সেখানে আমার এডুকেশন কমপ্লিট করেছি, হায়ার সেকেন্ডারি আপ টু 12। কিন্তু আহ, আমি ছোটবেলায় কোনোদিনও ভেবে উঠিনি যে আমি লন্ডনে গিয়ে লেখাপড়া করব, বা ওখানে গিয়ে অ্যাজ আ প্রফেসর আমি বেরিয়ে আসবো। সো অনেক সময় জানা থাকে না যে আমাদের জন্য কি লেখা আছে, সো হুম। সেই রকমই অ্যাকচুয়ালি আমরা ফলো করি। বাট অ্যাজ টাইম কামস, সো আমরা সেইভাবেই আমাদের লাইফটাকে সেইভাবে প্ল্যানও করে নিই। তো আমরা ইতিহাসে সবাই পড়ি যে ইংরেজরা একসময় আমাদের দেশে এসেছিল এবং তারা আমাদের শেখাতে চেয়েছিল যে কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়। তো এটা আমাদের কাছে খুবই ফ্যাসিনেটিং ব্যাপার যে একটা মিডিয়াব্রুজের ছেলে, সে লন্ডনে গিয়ে তাদের শেখাচ্ছে যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজেদের লাইফে ইউজ করতে হবে। তো আপনার যে মিডিয়াব্রুজ থেকে এই যে লন্ডনের জার্নিটা, সেটার ব্যাপারে একটু বলুন। তো অ্যাজ আমি ফার্স্ট বলেছিলাম যে আমি বিড়লা ভারতীতে করেছিলাম। আমি ক্লাস 11-এ অ্যাকচুয়ালি সারপ্রাইজিংলি আমি কমার্স স্টুডেন্ট ছিলাম। অনেকজন এক্সপেক্টও করেনি যে কমার্স নিয়ে কম্পিউটার সায়েন্স কিভাবে করলো। তো আমি যখন ক্লাস 11-এ, তখন আমার কম্পিউটার নিয়ে অনেক আগে থেকেই অনেক ইন্টারেস্ট ছিল। তো আমার যে বাড়িতে একটা কম্পিউটার আছে, তো অনেকবার কি হয়েছে আমি এত ইউজ করতাম যে মাঝে মাঝে খারাপ হতে থাকতো। মানে এত এই জিনিসটাকে হুম। ইউজ, কিন্তু অনেক কিছু আমি শিখেছিও তার মধ্যে থেকে। কারণ যখন কিছু খারাপ হয় তখনই আপনি সেই জিনিসটা ফিক্স হুম। খোঁজেন, এন্ড যখন ফিক্স খোঁজেন তখন সেটা একটা আপনার জন্য শেখার অপরচুনিটি হয়ে যায়। একদম। তো আমার ক্লাস 10-এতে খুব একটা ম্যাথসে সায়েন্সে অতটা ভালো মার্কস ছিল না, সেই জন্য আমাকে সায়েন্স দিইনি। কিন্তু আমাকে একটা অপরচুনিটি দিয়েছিল কমার্স উইথ ইনফরম্যাটিক প্র্যাকটিসেস করার। ইনফরম্যাটিক প্র্যাকটিসেস ওই সাবজেক্টটাই আমাদেরকে কিভাবে মানে এই যে আমাদের ওস্তাগার এলাকায় যেসব সফটওয়্যার গুলো ইউজ করছে বিলিং এর জন্য, হুম। তো ওই রকম সফটওয়্যার কিভাবে ক্রিয়েট করতে হয় ওই সাবজেক্টের মাধ্যমে শিখেছিলাম। সেই সাবজেক্টে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখায়, লাইক জাভা। দেন বিভিন্ন কম্পিউটার সায়েন্স প্রিন্সিপালস কি কি আছে ওই সব সাবজেক্ট জিনিসগুলো শেখায়। দেন আরো আরো একটা জিনিস শেখায়, যেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস হচ্ছে যে ধরে নাও তুমি একটা কিছু রেকর্ড করছো, সেটা তুমি একটা খাতা কলমে রেকর্ড করছো, কিন্তু কম্পিউটারে কিভাবে স্টোর হচ্ছে, কম্পিউটারে একটা কোনো ফরম্যাটে তো গিয়ে স্টোর হচ্ছে, সেটা হচ্ছে ডেটাবেস স্টাডি, যে ডেটাবেসে গিয়ে সব রকম ইনফরমেশন গিয়ে স্টোর হয়। এই যে ক্রুশিয়াল যেসব কি বলবো যেসব পার্টস গুলো, এই সবগুলো আমাদের শিখিয়েছিল। অ্যান্ড এই সাবজেক্টে আমার হায়ার সেকেন্ডারিতে সব থেকে হাইয়েস্ট আমি এনেছিলাম। তো আপনার স্কুলের মধ্যে? না না, স্কুলের মধ্যে আমার নিচের আচ্ছা। সাবজেক্ট আচ্ছা, রেঞ্জের অন্য মধ্যে সাবজেক্টের থেকে এর প্রতি সব আপনার থেকে বেশি হাইয়েস্ট ইন্টারেস্ট আমার ছিল। ওটাই ছিল, হ্যাঁ। আমি স্কুলেতে খুব মানে যে টপার ছাত্র সেরকমও ছিলাম না, কজ আমি টপ করাতে অলওয়েজ লাইক বিশ্বাস করিনি, বাট আই অলওয়েজ থট অফ লাইক প্র্যাকটিক্যাল, যেটা আমার প্র্যাকটিক্যাল, যেটা ইমপ্লিমেন্টে সেইটাতে আমি অনেক ফোকাস রাখতাম। তো ওই সাবজেক্টে যখন আমি টপ, মানে আমার এতে
বেশি মার্কস নিয়ে আসি, তখন আমার এ থাকে যে সিন্স আমি এত ভালো করছি এই সাবজেক্টে, আমার কম্পিউটার সায়েন্সে যাওয়া উচিত। আমি যদি অন্য কোনো নিয়ে হুম কম্পিউটার সায়েন্স বা আইটি, যেটা অনেক একটু ডিফারেন্ট হয়, বাট আমার ওই সাবজেক্টে যাওয়া উচিত। তখন আমি কি করলাম, বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ করা শুরু করলাম। সেখানে আমার বাবার বন্ধু ওখানে থাকে। তো ওনার যে ছেলে মেয়েরা তারা আমাকে একটু হেল্প করলো যে আমাদের এখানে এরকম ইউনিভার্সিটি আছে, এই প্রসেস থ্রু অ্যাপ্লিকেশন যায়। সো আমি তার সঙ্গে বসলাম। তারাও একদিন আমাদের বাড়ি এসেছিল, ওখান থেকে অত দূর ঘুরতে এসেছিল। তো ওনার সঙ্গে বসেছিলাম, মিটিং করেছিলাম, কনসাল্ট করেছিলাম যে কিরকম ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি গেলে ভালো হয়। তো উনি যে টপ টপ ইউনিভার্সিটি সেগুলো সব নাম বলেছিল। অ্যান্ড কনফিডেন্টলি আমিও একদিন লন্ডন গিয়েছিলাম, জাস্ট টু চেক আউট, হুম সামনাসামনি একটা কথা বলতে, যে যেরকম কি বলছে, যেরকম কি অ্যাডভার্টাইজ করছে, ইজ ইট রিয়েল? কজ অনেক সময় কি হয়, অনেক ইউনিভার্সিটি বলে এক, হুম হুম অ্যান্ড ট্রু। অ্যাডমিশন পর ইটস সামথিং এলস, অন্য কিছু পুরো। সো আমি নিজে ওদের ওপেন ডে এইসবগুলোতে গিয়ে ওদের সঙ্গে কথা বলা, যে তোমাদের সাবজেক্ট লেআউট কিরকম, কোর্স লেআউট কিরকম, সব মানে বিভিন্ন লেকচারারদের সঙ্গে কথা বলে বোঝা যে অ্যাকচুয়ালি ওরা ঠিক ঠিক বলছে, এ করছে, সেটা নিজে নিজে একটু হুম অ্যানালাইজ করা। সো তারপরে আমি অ্যাপ্লাই করি কম্পিউটার সায়েন্স, অ্যান্ড আরো দুটো সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স উইথ বিজনেস ম্যানেজমেন্ট, অ্যান্ড দেন থার্ড সাবজেক্ট ইজ কম্পিউটার সায়েন্স উইথ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং। হুম। তো বিকজ আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি একটু মানে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিংটাও হুম নিয়েছিলাম, যাতে আমার বাই চান্স যদি কিছু হয় তো আমি একটু লিন ব্যাক বিজনেসে করতে পারবো, কজ আমাদের রুট, সবারই রুট আমাদের বিজনেসের মধ্যেই বিজনেসে রয়েছে। পড়বে। হ্যাঁ, তো আমাকে বাবা সবসময় একটাই কথা বলে যে তোমার একটা প্ল্যান আছে, বাট তোমার ব্যাকআপ প্ল্যান হুম একটু ভেবে রাখো কি থাকবে। তো আমি তখন কি হয়, যখন অ্যাপ্লাই করে আমাকে তিনটা সাবজেক্টেই লেটার দিয়ে দেয় যে তোমার অ্যাকসেপ্টেড, এবারে তোমার যেটা ইচ্ছে তুমি সেই সাবজেক্টটাকে নিয়ে ইউনিভার্সিটি দেখো, এসো আমাদের। তো আমার কুইন ম্যারি ইউনিভার্সিটিতে তখন আমি ওই কম্পিউটার সায়েন্স উইথ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এর জন্য অ্যাপ্লাই করি। সেইটা হয় সাল 2017। কি কোর্স ছিল ওটা, মানে ডিগ্রি কোর্স যেমন? ওটা ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাচেলর ব্যাচেলর অফ সায়েন্স। তো আমারও, আমিও যখন পেয়ে যাই আমি একটু শকড থাকি যে ইজ ইট ট্রু অর ইউনো, যে আমি অ্যাকচুয়ালি একটা সায়েন্স সাবজেক্ট নিয়ে এবারে পড়বো। কিন্তু শুরুয়াতের দিকে একটু ভয় পেয়েছিল, কিন্তু যখন আমি কোর্সটা স্টার্ট করি তখন আমিও শকড হয়ে যাই যে আমাদের স্কুলে এতই ভালোভাবে মানে 11-12 যে ইনফরমেটিক প্র্যাকটিসেস পড়িয়েছিল, যেই বেসটা আমাকে দিয়েছিল কম্পিউটার সায়েন্সে, ওখানে গিয়ে লাইক ফার্স্ট 2 মান্থস 3 মান্থস যে প্রোগ্রামিং এর যেসব সাবজেক্ট গুলো আমার খুব ভালোভাবে যায়, যে আমি এটা জানি এটা জানি এটা জানি। তো অতটাও আমার প্রবলেম হয়নি। বাট হ্যাঁ, পরে গিয়ে হয়তো একটু ম্যাথসের সাবজেক্ট গুলো, তো আমি একটু কাছে ছিলাম হুম। ম্যাথসে, কিন্তু অনেক সময় কি হয় যে অনলাইন যেসব প্ল্যাটফর্ম গুলো এইসব গুলো থেকে আমি শিখেছিলাম। বাট হ্যাঁ, 2017-তে আমার বিড়লা ভারতীতে গ্রাজুয়েট হবার পর আমি ওখানে ওইভাবে অ্যাপ্লিকেশন দিয়ে লন্ডনে জার্নিটা যেটা স্টার্ট করি, আমার মেটিয়া ব্রিজের জার্নিটা শেষ হয় ওইভাবে। তো আমরা বুঝলাম যে মানে টপার হতেই হবে তবেই সাকসেসফুল হবে, এই কনসেপশনটা পুরোটাই ভুল। মানে কেউ যদি টপার নাও থাকে সেও জীবনে সাকসেস হতে পারে, তবে যদি সে পরের স্টেজে মেহনত করে অনেক। তো লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে আপনার রেসপন্সিবিলিটিস কি কি রয়েছে কারেন্টলি? লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে আমি অ্যাজ আ লেকচারার এখন কাজ করছি। আমি 2022 সালের জানুয়ারিতে আমি ওখানে অ্যাজ আ গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট জয়েন করি, কিন্তু ওটা ফুল টাইম। তার আগেও একটা স্টোরি আছে। আমি 2020 সালে যখন কোভিড এর টাইম হয়, জব নিয়ে মানে জব মার্কেট খুবই মানে ছোট হয়ে যায়, মানে হুম জব পাওয়া খুবই মুশকিল। তখন আমি কি করি, আমি মাস্টার্স করার ডিসাইড করি, যে অপশন আমার কমে এসছে, তো মাস্টার্স করাটাই বেটার হবে। তখন আমার কিছু সিনিয়র লেকচারারদের সঙ্গে আমি পরামর্শ করে সেখানে বলে যে তোমার ডেটা সায়েন্স নিয়ে বেটার হবে। তো আমি ডেটা সায়েন্স নিয়ে মাস্টার্স করি সেখানে, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে। যখন আমি মাস্টার্স করি সেকেন্ড সেমেস্টারে, ওয়ান অফ মাই প্রফেসর্স উনি আমাকে অ্যাপ্রোচ করে যে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিলস খুব ভালো। And সেটা আমিও জানতাম যে হুম আমার কোডিং নিয়ে আমার খুব মানে আগাগোড়া একটু ভালো লাগতো,
ইভেন লাইক ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তো উনি আমাকে অ্যাপ্রোচ করে যে অ্যাজ আ পার্ট টাইম তুমি আমাদের সঙ্গে কাজ করো। সেখানে ওই ওইটা হলো আমার ফার্স্ট পয়েন্ট অফ এন্ট্রি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে, যেটা অনেক লোকই জানে না। অনেক লোকই জানে যে অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট হুম জয়েন করেছি দেন লেকচারার, কিন্তু যে ওই যে ফার্স্ট পয়েন্ট অফ এন্ট্রি, ওটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ এন্ট্রি সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে। ওখানে অ্যাজ আ স্টুডেন্ট ছিলাম। অ্যাজ আ স্টুডেন্ট আমি ওখানকার কাউন্সিলের জন্য, ওখানে তিনটে কাউন্সিল, সাদাক, লেকচার, সাদাক, ল্যাম্বেথ অ্যান্ড আরেকটা লিভিশাম, এই তিনটে কাউন্সিল ওরা কি করে একটা জয়েন্ট প্রজেক্ট করতে চায় চ্যাটবট হুম সম্বন্ধে। তো আমাকে অ্যাজ আ সোল ডেভেলপার হায়ার করলো। দেন হায়ার করার পর আমাকে একটা টিম দিল, সেই প্রজেক্টটাকে আমি পুরো ফুলি কমপ্লিট করি। তো সিঙ্গেল হ্যান্ডেডলি হ্যাঁ, নট সিঙ্গেল হ্যান্ডেডলি, পরে উইথ আ গিয়ে টিম। একটা টিমের সঙ্গে আমি, বাট অ্যাজ আ টিম লিড, হ্যাঁ ওটাকে আমি কমপ্লিট করি। তো টিম লিড যখন আমি ইন দ্য মিডল, লাইক ঠিক 3 কি 4 মাস কমপ্লিট হওয়ার আগে ওই গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টের পোস্টিংটা আমাদের ইউনিভার্সিটিতে দেয়। তখন আমার মাস্টার্সটাও কমপ্লিট হয়ে যায়। তো কমপ্লিট হওয়ার পর যে নাও সিন্স আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স, তো ওরা এবারে ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করতে, যে কোনো জব অ্যাপ্লাই করতে পারবো। তখন আমাকে ওরা হেড হান্ট করে। হেড হান্ট মানে ওরা খুঁজে খুঁজে আমার পেছনে এরকম সিন হয়েছিল যে আমার কাছে এসেছিল, আমি জবের জন্য যাইনি। হুম হুম যে আমি আমার ইচ্ছা ছিল যে, আমি অনেক আগে এক্সপ্রেস করে রেখেছিলাম যে আমার কারেন্ট ম্যানেজার, সে আমার টিচার ছিল, অনেক আগে এক্সপ্রেস করে রেখেছিলাম যে কোনো রকম এরকম টিচিং জব বা টিচিং অপরচুনিটি আছে। অ্যাসিস্ট্যান্ট অপরচুনিটি আসলে আমাকে বলবে। হুম তো পরে যখন জব অ্যাপ্লিকেশনটা পোস্ট করে, তো আমাকে হেডহান্ট করে। ইভেন আমাকে ম্যানেজার নিজে, আমার যে কারেন্ট ম্যানেজার, তিনি নিজে আমাকে মেসেজ করে যে আরবাজ হ্যাভ ইউ অ্যাপ্লাইড। দুবার হুম তিনবার ইমেলও থাকে। তো ওইভাবে অ্যাপ্লাই করি, ইন্টারভিউ প্রসেস যাই, দেন আমি অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট কাজ শুরু করি। অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট যখন আমি কাজ শুরু করি, এদের টিচিং অ্যাসিস্ট্যান্টের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। সো টিচিং অ্যাসিস্ট্যান্ট ইজ, আমার আইডিয়া ছিল যে শুধুমাত্র আমি টিউটারিং করব, মানে অন্য অন্য সাবজেক্টস গুলোতে, জাস্ট প্র্যাকটিক্যালস গুলোতে হেল্প করব, হয়তো সাবজেক্টের ক্রিয়েশনে হেল্প করব কিছুটা। দেন আমার যে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি তখন শুরু হয়, আমি নট অনলি অ্যাজ আ টিউটার, বাট আমি অ্যাজ আ আইটি টেকনিশিয়ান হিসেবে আমাদের যে কম্পিউটার সায়েন্স ডিভিশনের জন্য সেখানে জয়েন করি। তো আমার ফার্স্ট টাস্ক হয়, সেটা হচ্ছে, কোভিড তখনও চলছে, হুম তো আমার কিছু কলিগের তখন কোভিড হয়ে থাকে। তো পুরো টাস্ক হয় যে আমাকে একটা পুরো ল্যাব সেট আপ করতে হবে, নতুন কম্পিউটার এসছে, নতুন, ওটাকে পুরো স্ক্র্যাচ থেকে সেট আপ করা পুরো আমার কাজ থাকে। তো ওখানে পুরো ওই ল্যাবটাকে আমি সেট আপ করি, অ্যান্ড সেট আপ করে যা সফটওয়্যার লাগবে। and তখন আমি নিউ ফুল টাইম, হুম আমার কোনো আইডিয়া, আমার মানে অতটাও মানে কনফিডেন্ট না যে কিভাবে করব। হুম বিকজ যেই মেন কলিগস গুলো যারা আমাকে এসে ট্রেন করার কথা, তাদের কোভিড হয়ে আছে। অ্যান্ড কোভিডে ভিডিও কলে কতটা বোঝাবে, সামনাসামনি থাকলে একটা বোঝানোটা ইজি হয়। তো সেখানে আমার নিজের আইডিয়া ইউজ করে, নিজের একটা কনফিডেন্স সেখানে তুলে আমি পুরো এই ল্যাবটাকে সেট আপ করি। সেইটা নিয়ে ম্যানেজার খুবই ইমপ্রেস। ইমপ্রেসড হয়ে যায়। তো আমি এখনো লাইক, আমি ইউজুয়ালি ওটা সব স্টুডেন্টদেরই একটু মানে এ করি যে ওই ল্যাবটায় গেলে এটা আমি সেট আপ হুম করেছি, হুম বলতে ভালো লাগে। হ্যাঁ লাইক একটা নিজের ফার্স্ট টাইম ক্রিয়েশন একটা। একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট যে এটা হয়েছিল, এটা খুব বলতে ভালো লাগে। কিন্তু ওইভাবে একটা লাইক আমার ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লাইক, হ্যাঁ এখানে আমি ভালো করছি। তো ওই রকম করতে করতে অনেক স্টুডেন্টদেরও আমি ওই সময় হেল্প করি, টিউটারিং করি, এক্সট্রা সেশনস দিই। ওই এক্সট্রা সেশনস থ্রু ওরা কি করে টিচারদের ফিডব্যাক দেয়, আমাদের ম্যানেজারদের ফিডব্যাক দেয় যে আরবাজের টিচিং ভালো, এটা ভালো। তো সেটা নিয়ে আই থিঙ্ক ওরা কি করলো, আমাকে সেপ্টেম্বরে, সেপ্টেম্বর 2022, 2022-এ, অ্যাকচুয়ালি ইয়েস 2022-এ, সেপ্টেম্বর 2022-এ আমাকে অপরচুনিটি দেয় ডিসক্রিট ম্যাথামেটিক্স বলে একটা মডিউল লিড করা। তখন ওই ওই ডিসক্রিট ম্যাথামেটিক্স মডিউল বিকামস মাই ফার্স্ট কোর রেসপন্সিবিলিটি, মানে মেন রেসপন্সিবিলিটি, যেটা আমি ফার্স্ট টাইম আমি কোনো মডিউলের লেকচারার হিসেবে অ্যাজ আ স্টার্ট করছি, রেসপন্সিবল। ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম আমি লেকচার দেবো, আমি অ্যাজ আ প্র্যাকটিক্যাল করছিলাম, কিন্তু লেকচার যখন দিচ্ছ, লেকচার
হচ্ছে তোমার 200, অনেক সময় 150-200 স্টুডেন্টের সামনে দিতে হুম হয়। অ্যান্ড সেখানে আমি একটু ফার্স্টে পাবলিক স্পিকিং, সব অনেকজনা পাবলিক স্পিকিং করে নেয়, কিন্তু লেকচার হচ্ছে তোমায় খুব বুঝে সামলে দিতে হুম হবে, হুম বিকজ তুমি কাউকে একটা কিছু পড়াচ্ছ and তুমি তাদের ভুল পড়াতে হুম পারবে না। সো কারেক্ট। আমি যে সাবজেক্টটা ছিল সেটা নিয়ে অনেক লাইক রাতে রাতে জেগে জেগে লাইক পড়েছি। তো আমার যে আগের যে পড়াতো তার কাছ থেকে তার ভিডিও নিয়ে, তার কাছ থেকে আইডিয়াস নিয়ে, তার সঙ্গেও আমি বসতাম, যে কোনো কনসেপ্ট হয়তো আমিও জানি না, সেটা আমাকে শিখিয়ে দিল। সেই সাবজেক্টটা নিয়ে আমি অনেক রিসার্চ করে একটু আমার মতো টিউন করে সেই সাবজেক্টটা স্টুডেন্টদের পড়িয়েছি। অ্যান্ড পড়ানোর পর যখন মানে পজিটিভ ফিডব্যাক আসে, আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট আমাদের ইউনিভার্সিটিতে নতুন একটা কোর্স খোলে, ওটা মাস্টার্স এর জন্য। সেই কোর্সটার নাম হচ্ছে অ্যাপ্লাইড এআই, অর অ্যাপ্লাইড এআই। এআই ফুল ফর্ম ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওই কোর্সটায় 7টা কি 8টা সাবজেক্ট আছে। তার মধ্যে একটা সাবজেক্টের নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সিন্স এর আগে ওই কোর্সটা কেউ পড়ায়নি, তো ওই কোর্সটার কোনো কন্টেন্টও ছিল না। অ্যান্ড ওয়ান অফ আমাদের যে একটা সিনিয়র লেকচারার ছিল, সে তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা আইডিয়া ছিল, বাট সিন্স উনি অন্য সাবজেক্ট পড়াচ্ছিল, তো এই সাবজেক্টটা পুরোপুরি আমার রেসপন্সিবিলিটি হয়ে যায়। আমাকে ম্যানেজার এসে জিজ্ঞেস করে তুমি করতে পারবে, হ্যাঁ কি না। সিন্স আমি চ্যাটবটে কাজ করেছি যেটা রিলেটেড হুম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ, ওই আইডিয়াটা নিয়ে আমি এগিয়ে যাই, যে অপরচুনিটি যখন আসছে আমি ওটা নেবো অ্যান্ড ওই রেসপন্সিবিলিটিটাকে ফুলফিল করব। বিকজ মানুষকে যখন অপরচুনিটি দেয়, মানুষ হয়তো অনেক ভয়েতে পেছনে হেঁটে যায়, হুম কিন্তু যখনই দেখছো লাইক কিছুটা পার্সেন্টেজ আমি করতে পারবো, ওই অপরচুনিটিটা নিয়ে নেওয়া উচিত। মানে ডিফিকাল্ট টাইমসই আমাদের আরো বেটার হতে হেল্প করে। এক্স্যাক্টলি, লাইক যতক্ষণ না তুমি ওই অপরচুনিটিটা নিয়ে এক্সপ্লোর করছো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে তোমার কি ক্যাপাবিলিটি। বিকজ লাইফে সাকসেসও আছে, ইভেন ফেলিয়ারও আছে। ইভেন ফেলিয়ার আই থিঙ্ক হওয়াটা, ফেলিয়ার হলে কি হয় যে তুমি বুঝতে পারো যে তোমার কোথায় অ্যাকচুয়ালি উইকনেস। উইকনেসটা আছে, তুমি ওখানে তুমি বুঝতে পারবে। So, আমি ওটা নিয়েছি। ওটা নেওয়ার পর যেমন আমরা বিজনেসে রিস্ক নিই, তো হুম আমিও একটু রিস্ক নিয়ে আমি ঠিক আছে ওটা করব। তা আমি দিন রাত সেই সাবজেক্টে যে গেলে কোনো কন্টেন্ট ছিল না, আমার সিনিয়র লেকচারের সঙ্গে বসে কি কি টপিক পড়াবো, ওই ওই টপিক গুলো নিয়ে সব লেআউটটা আগে ক্রিয়েট করলাম। তারপরে আমাদের ইউনিভার্সিটিতে এই যে মাস্টার্স এর এটা এক্সাম এক্সাম নেই, কিন্তু আমাদেরকে অ্যাসাইনমেন্টস হয়। তো অ্যাসাইনমেন্ট কি ফরম্যাটে হবে সেইগুলো আমরা ডিসাইড করলাম। তো ওইগুলো ডিসাইড করার পর এবারে টপিক তো, মেন টপিক তো আমরা ডিসকাস করে নিয়েছি। হুম না এবারে টপিকের ভিতরের কন্টেন্ট গুলো, যে স্লাইডস গুলো আমরা ক্রিয়েট করব, যে স্টুডেন্টদেরকে বুকসটাকে রেফার করব, যে যেগুলো, ওইগুলো অনেক রিসার্চ লাগে। বিকজ আমি তো উপর থেকে বলছি, আচ্ছা ঠিক আছে আমি ম্যাথস এর ব্যাপারে বলছি, এবারে ম্যাথস এর ভিতরে তো অনেক হুম কিছু আছে, অনেক কিছু। যে ইউনিয়ন কি, সেট একটা থিওরি, আলাদা ওয়ার্ল্ড। এগুলো আলাদা আলাদা ওয়ার্ল্ড আছে। এবারে মানুষ তো সবটাই জানে না, এবার তো সবটাই জানে না, সেগুলো তো রিসার্চ করতে হবে। এবারে রিসার্চ করে, রিসার্চ যখন করি তখন কি হয়, হাই লেভেলে থাকে, ওয়ার্ডিংস গুলো খুবই হাই হুম লেভেলে থাকে। এইটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি একটা টিচার, এন্ড আমি একটা টিচার হিসেবে সেই যে হাই লেভেলের ওয়ার্ডিংস গুলোকে কিভাবে ভেঙে আমি যে স্টুডেন্টদের পড়াবো, সেইটা একটা রেসপন্সিবিলিটি চলে আসে। তো ওই যে আমার ওখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওইটা নিয়ে আমি খুবই মানে রিসার্চ করি দিন রাত। মানে অনেক সময় কি হয়, রাত হয়তো 3 ঘন্টা হুম ঘুম রোজ, পুরো সপ্তাহে এরকম যাচ্ছে। অনেক কলিগ জিজ্ঞেস করে তুই এরকম কেন হয়ে আছিস, ঘুম হয়নি ভালো করে, অ্যাজ ইউজুয়াল। সো ওইটা আর একটা রেসপন্সিবিলিটি যেটা অ্যাড হয়। দেন তার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের ইউনিভার্সিটিতে আমার গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট মতো আরো 4জনকে হায়ার করে। ওদের হায়ার করে কি হয়, ম্যানেজার আমাকে রেসপন্সিবিলিটিটা দেয়, তাদেরকে মানে টাস্ক অ্যাসাইন করা, তারা কিভাবে সব টাস্ক করছে সব ওগুলো মানে আমার রেসপন্সিবিলিটিতে চলে আসে। ইভেন তারপরে কি হয়, আমি ওগুলো নিই, তো মাল্টিপল রেসপন্সিবিলিটিস। এখন আমার একটা আইটি টিম আছে,
আমার লেকচারিং করতে হবে প্লাস টিউটরিং করতে হবে। তো আস্তে 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 ওইভাবে মানে টাইম যায়। অ্যান্ড ওয়ান থিং আমাকে আমার বাবার বন্ধু অলওয়েজ কোয়েশ্চেন করবে। তো আমি ওই কোয়েশ্চেন করাটা কোনোদিনও রুখিনি। সো আমার ফিউচার কি, আমি আমি একটা বুকও পড়েছিলাম মার্ক ম্যানসন নিয়ে। মার্ক ম্যানসন বলে একটা অথর আছে, তার একটা বুক পড়েছিলাম। ওই বুকটাই বলেছিল যে নো ম্যাটার হোয়াট, অলওয়েজ ট্রাই টু বি বি অ্যাকাউন্টেবল ফর ইউনো রেসপন্সিবিলিটি তুমি নিজে নাও। তোমার যদি লাইফে একটা কিছু করতে চাও সেই রেসপন্সিবিলিটিটা তুমি নিজেকে নিজে নিতে নাও। তো ভয় করবে না, তুমি যে ম্যানেজারকে গিয়ে বলবে যে আগে গিয়ে কি কি হবে, ম্যানেজার সেই ভয়ে তোমাকে বার করে দেবে, ওই ভয় করবে না। গিয়ে প্রশ্ন করবে যে স্যার আমার তো এরকম এতদিন কাজ করছি, তো ফিউচারে আমাকে নিয়ে আপনার কি প্ল্যানস আছে। তো সেম কোয়েশ্চেন আমি আমার ম্যানেজারকে গিয়ে ওইভাবে করি। তো ম্যানেজার বলল তোমার কি মানে ভিসার কিরকম এ আছে। আমি তখন 2 ইয়ার্স পিএসডব্লিউ ওয়ার্ক ভিসাতে ছিলাম। তো আমাকে জিজ্ঞেস করলে কবে এক্সপায়ার হবে। তো সেই হিসেবে আমার সিন্স ওনাকে আমার এতটাই ভালো লেগে গেছিল যে বলেছে তোমাকে হুম। এখন ছাড়া যাবে না। তো ছাড়া যাবে না যে গেলে ঠিক আছে। তো সেই হিসেবে আমাকে পরে গিয়ে জব পোস্টিং করলো অ্যাজ এ লেকচারার। আমি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই সাবজেক্টগুলো আমি পড়িয়েছিলাম। And সেটা সাকসেসও পেয়েছিলাম। এবং সাকসেসটা পাওয়ার পর আমাকে ওই লেকচারার পজিশন হিসেবে আমাকে রেসপন্সিবিলিটিটা দেয়। তো অফকোর্স জব পোস্টিং হয়, ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হওয়ার পর মানে প্রমোশনটাও আমার তখন হয় আলহামদুলিল্লাহ। তো তারপরেই মানে এসে তো আমার কোর রেসপন্সিবিলিটিস এখান থেকে আজ পর্যন্ত আমি দুটো সাবজেক্টে অ্যাজ আ লেকচারার, অ্যান্ড কিছু সাবজেক্টস আমি টিউটারিং করি। আমাকে লেকচারার হিসেবে লেকচার দিতে হয়, টিউটারিং করতে হয়, প্র্যাকটিক্যাল যত সব ম্যাটেরিয়াল সেগুলো আমাকে ক্রিয়েট করতে হয়। তার উপরে আমাকে আইটি টিমটাকেও লিড করতে হয়। অ্যান্ড স্লোলি ফিউচারে যেটা আমি দেখছি আসছে যে অন্য কোম্পানিজ কি হয়, সফটওয়্যার আই মিন অন্য অন্য কোম্পানি ওরা প্রজেক্ট নিয়ে ইউনিভার্সিটিতে আসে, লাইক আমাদের এই প্রজেক্ট গুলো করে দাও। তো আমার রিসার্চেও আস্তে আস্তে আমি রিসার্চের লাইনে ঢুকছি, লাইক যে রিসার্চ অ্যান্ড ওই যে কোম্পানিগুলো আসছে ওদের প্রজেক্টস গুলোকে সুপারভাইজ করার যে অপরচুনিটি, এইগুলোকে আমিও এই রেসপন্সিবিলিটি গুলোকে আমার অ্যাড হচ্ছে আস্তে আস্তে। যেমন আইআইটি বোম্বেতে মনে হয় ভারত জিপিটি বলে একটা প্রজেক্ট নিয়ে ওরা কাজ করছে, মানে আচ্ছা। এরকম ওইভাবে। তো আপনার এই যে সাফল্য রয়েছে এর পেছনে তো অবশ্যই আপনার অনেক মেহনত রয়েছে। তো এছাড়া আপনার ফ্যামিলিতে বা পার্সোনাল লাইফে মানে কার গুরুত্ব অনেক বেশি, যারা আপনাকে অনেক সাপোর্ট করেছেন, যাদের সাহায্য ছাড়া আপনি এখানে পৌঁছাতে পারতেন না? উম, আমার ফ্যামিলিতে আমি আমার বাবা, আমার মা, আর আমার যে এন্টায়ার ফ্যামিলি, এনাদের সাপোর্ট ছাড়া আই থিঙ্ক ইট wouldn't be possible. And one of the another one of the most important person সেটা হলো আমার বাবার বন্ধু, যেটা আমার ওখানে থাকে। আপনি কি জুলফিকার দার কথা হ্যাঁ, বলছেন? জুলফিকার জুলফিকার উনি দার ইভেন কথা মানে বলছি। আমাদের আর্জেনের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত তো রয়েছে। উনি আমাকে যে একটা লোকাল গার্ডিয়ান হিসেবে যে একটা গাইড করা, যে একটা সাপোর্ট দেওয়া। কারণ মানুষ যখন তার বাড়ি ছেড়ে একটা কোথাও যায় সেখানে পুরো লোনলি থাকে। হুম। অথচ আমি আলাদা আলাদা থাকি, কিন্তু যখনই কিছু মানে প্রবলেম বা এনিথিং আমি ফেস করছিলাম বা ডিফিকাল্ট টু সলভ, তখন আমি কি করতাম, ওনাকে ফোন করতাম, উনি আমাকে সাপোর্ট দিত। দেন এক সময় কি হয়েছিল, আমার একটা আমার ম্যানচেস্টার এয়ারপোর্ট গ্রুপে একটা জব লেগেছিল, কিন্তু সেই সময় তারা ঠিকভাবে অ্যাপ্লিকেশন চেক করেনি বলে আমার সেই সময় 2 ইয়ার্স হয়ে লন্ডনে আমি ছিলাম, কিন্তু আমার সেখানে ইন্টার্নশিপের জন্য জব লেগেছিল। সো সেইখানে আমার জব লাগার পর সিকিউরিটি চেকে যখন যায় ওরা বলে এখানে 5 ইয়ার্স অ্যাটলিস্ট তোমাকে ইউকে তে থাকতে হবে, তবে তো আমার অ্যাপ্লিকেশন উইথড্র করে নেয়। তো ওই উইথড্র করাতে আমার অফকোর্স যখন ওরকম উইথড্র করে আমার কি হয়, আমার ব্যাচেলার্স কোর্সটা ছিল 4 বছরের, তার মধ্যে 1 ইয়ার প্লেসমেন্ট ইয়ার ছিল। তো এত এন্ডেতেই মানে উইথড্র করে নেয় যে আমাকে ওই যে গ্যাপ ইয়ারটাকে সেটাকে আমার ফাইনাল ইয়ারেতে করতে হয়। সেটা নিয়ে আমার খুব মানে
মন খারাপ ছিল, কিন্তু ওখানে আঙ্কেল কিন্তু আমাকে খুব ভালো ভালো ইন্সপিরেশন দিয়েছিল যে এরকম হয়, বাট ফাইনাল ইয়ারটা তুমি ফোকাস করো, ফাইনাল ইয়ার ফোকাস করার পর দেখবে অটোমেটিক তুমি জবস এর জন্য অ্যাপ্লাই করলে সব তোমার ঠিক মতো সব এসে যাবে। সো উনি আমাকে অনেক মোরালি সাপোর্ট করে, স্পেশালি ওই টাইমটা, কারণ ওই টাইমটা আমার অনেক ডাউন টাইম গিয়েছিল। দেন বাবা নিশ্চয়ই, লাইক বাবা অল দ্য টাইম, কোনো প্রবলেম কিছু হলে না হলে হুম। সবসময় মানে হেল্প করে দিত আমার বাবা, আমার ভাই, সবাই মানে। অ্যান্ড মা তো অল দ্য টাইম, একটা মায়ের ভালোবাসা যেটা, কিছু হোক না সেটা কেন, মানে মাদের দোয়াতেই অনেক কিছু হয়ে যায়। দোয়াতেই, মানে আমার যে বাবা মা যত দোয়া করছে, তো আল্লাহ তাআলা সবই আমার ওইসব দোয়াগুলোকে কবুল করে আজ এতদূর আমি পৌঁছাতে পেরেছি। আর আপনি লাইফে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন যেখানে মনে হয়েছিল যে হয়তো আর এগোতে পারবো না, আর কিভাবে সেগুলোকে ওভারকাম করেছেন? ওয়েল, চ্যালেঞ্জেস, ফার্স্ট অফ অল লাইক, আমি তো দেখো এখানকার উস্তাগার এলাকার একটা নিবাসী, তো এখানে আমি কোনোদিনও রান্না করে খাইনি। তো কোনোদিনও রান্না করিনি, বা কোনোদিনও হয়তো নিজের ইউনো যেসব যেসব কাজগুলো হয়, যে কাপড় ধোয়া থেকে নিয়ে এইসব গুলো হয়তো কোনোদিনও হুম। করিনি। তো ওখানে যখন ফার্স্ট টাইম আমি যাই, তো ফার্স্ট চ্যালেঞ্জ যেগুলো হয় হচ্ছে এই যে এই কাজগুলো, হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো, এগুলোকে শেখা। বিকজ ওখানে গিয়ে যে ফার্স্টের দিকে আমি ভেবেছিলাম ও গিয়ে করে নেবো, কিন্তু যখন শুরু করি, ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি থেকে না আসলাম, এসে একা ওখানে আর একটা যে চ্যালেঞ্জ ফেস করা, হয়তো লোক অনেক সময় ওটাই করেন, যে লোনলিনেস। হুম। মানুষ যে লোনলি হয়ে যায়, যে একটা আমি ফ্যামিলি ছাড়া এখানে হয়তো রয়েছি, সেই অনেক লোক হয়তো ওটা ভাবতে পারে যে আমার সঙ্গে আমার নিজের ভাইয়েরা আছে, নিজের বোনেরা আছে, মায়েরা, সবার সঙ্গে টাইম স্পেন্ড করলে সেই সেই ভ্যালুটা হয়তো বুঝতে পারে না। কিন্তু যখন মানুষ নিজের ভিটে ছেড়ে চলে যায়, যে ওখানে গিয়ে হুম। বসে, তখন সে রিয়েলাইজ করে যে সেই মূল্যটা কি ছিল, একদম, মানে ফ্যামিলি থেকে কিছুদিন দূরে থাকলে তখন বোঝা যায় ফ্যামিলির কতটা ভ্যালু। ফ্যামিলির একদম। কতটা ভ্যালু। তো ফার্স্ট লাইক ওইটা ফার্স্ট 6 মান্থস খুবই মানে কষ্ট হতো, যে কিভাবে মানে ইউনো কাটাবো, যে একটা কোন ওকেশন হচ্ছে, যে ভিডিও কল করলো, সে দেখছি যে সবাই এনজয় করছে, কিন্তু ওখানে আমি বসে আছি একা, কেউ নেই, মানে খুব কম বন্ধু বান্ধব বলেও মানে খুব খুব তো ক্লোজ না। তো ওখানে কি করতাম, যে আঙ্কালের কাছে যেতাম, ওনার বাড়িতে একটু থেকে আসতাম, কারণ হি ওয়াজ উনি অনেক ক্লোজ ছিল আমার। ওইভাবে মানে একটু লোনলিনেস, তারপরে অনেক নামাজ টামাজও পড়েছি, আল্লাহর কাছে অনেক দোয়াও চেয়েছি যাতে মানে আমার এই যে টাইমটা যাচ্ছে সেটাকেও এ করো। তো সেখানে সেখানেও লাইক লোনলিনেসটাকে ওইভাবেও আমি এ করেছি। তা আরো ফ্রেন্ডদের সঙ্গে বাইরে বেরোনা, এ করা, সোশ্যালাইজিং হুম। হুম। যে স্কিলসটা, আমি ওখানে যাওয়ার আগে কিন্তু আমার সোশ্যালাইজিং স্কিলস অনেক কম ছিল। এখনো হয়তো একটু আগা 19-20 এরকম আছে, বাট সেখানে গিয়ে আমার সোশ্যালাইজিং স্কিলসটাকেও আমাকে বাড়াতে হয়, যে লোকের সাথে কথা বলা, লোকের সাথে বন্ধুত্ব মানে করা, তাদের সঙ্গে ঘোরাফেরা, এসব এগুলো এ করা। তো ওইভাবে আমার কি হয়, ফার্স্ট চ্যালেঞ্জ যে লোনলিনেসটাকে ওইভাবে আমাকে কাটাতে হয়। দেন আমার যে ওখানে গিয়ে একটা নিজের থাকা খাওয়া খরচা ওখানে তো অনেক, তো এবারে সম্ভব তো না যে বাবা সবকিছুই আমার হুম। জন্য করবে। তো সেখানে আমি কি করলাম, বাবা ফিজটা দিয়েছিল, তারপরে অনেক সময় যে আমার রুমের ভাড়া এগুলো দিয়েছিল, কিন্তু আমি নিজের থেকেই যে অ্যাটলিস্ট থাকা খাওয়াটা, সেটা আমি পার্ট টাইম জব থ্রু করেছিলাম। ইভেন আমার যে পার্ট টাইম ফার্স্ট জব, এটাও শুনে অবাক থাকবেন যে এখানেও এখানকার ছেলে হয়তো গিয়ে, কিন্তু আমাকে সবসময় একটা, যে কোনো কাজ ছোট হয় না বা বড় হুম। হয় না। একদম। তো আমি ওখানে গিয়ে আমি রেস্টুরেন্টে ফার্স্টে ওখানে গিয়ে কাজ করেছি, ওখানে গিয়ে রেস্টুরেন্টে কাজ করেছি। সেই রেস্টুরেন্টে হয়তো অ্যাজ আ সার্ভার কাজ করেছি, অ্যাজ আ ওয়েটার কাজ করেছি। সেটা হয়তো লোক শুনে হয়তো ভাববে যে এখানকার ছেলেও গিয়ে আসলে ওসব আমাদের এ করতে পারবে, কালচারটাই এমন হয়ে গেছে যে ওইসব কাজগুলোকে ছোট করে দেখা খুবই হয়। ছোট করে আমরা দেখা অনেক হয়। হলিউডের মুভিতেই দেখি যে ওখানকার যারা স্টুডেন্টসরা, তারা কিন্তু একটা পার্ট টাইম জব করেই কিছু একটা করে। তো এটা একটা ভালো দিক, যেটা আমাদের কালচারে আমার মনে হয় পরিবর্তন আসা দরকার। কোনো কাজকে ছোটভাবে দেখা উচিত নয়। একবার একটা টেকনিক্যাল কোয়েশ্চেন আপনার জন্য। আমরা দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব এরিয়াতেই খুব স্পিডে গ্রো করছে।
হুম। তো আমাদের একটা প্রবলেম আমরা ফেস করি যে আমরা ওস্তাগার সমাজটা আমরা অনেকটা টেকনোলজির থেকে একটু পিছিয়ে রয়েছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ওস্তাগার ভাইরা কিভাবে নিজেদের ব্যবসাতে কাজে লাগাতে পারি, যেটা আমাদের ব্যবসাকে আরো গ্রো করতে অনেক সাহায্য করে। দেখো, আমি তো এই নিয়ে অনেক রিসার্চ করছি, অ্যান্ড আমাদের কাছে অনেক স্টুডেন্টও এসছে যাদের মানে বিভিন্ন রকম বিজনেসও আছে। তো স্টুডেন্ট গুলো আমার 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 সঙ্গে বসে অনেক পরামর্শ করলো যে স্যার এটা কিভাবে করা যায়। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র লাইক এই যে আমরা আইফোন ইউজ করছি, আইফোনে এই যে সিরি আছে হুম। বা গুগল অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে কি হয়, কথা বললে তারাও কথা বলবে, ওইটা মানে হুম। মনে হবে যেন মানুষের সঙ্গে কথা বলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি একটা মানুষকে মিমিক করার জন্য করেছে, কিন্তু তাছাড়া আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ছবিকে যেমন আমরা পেন্টিং করি, একটা মানুষ যে নিজের হুম। ইমাজিনেশন থেকে যে পেন্টিং করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ওইটাও করা ওটাও করছে শিখেছে। সেটা। তো ওই রকম প্রিন্সিপাল নিয়ে যদি এগিয়ে যায়, তো ওস্তাগার ভাইয়েরা অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন লাইক ড্যালি, দেন চ্যাট জিপিটি দুটো ভার্সন, একটা ফ্রি ভার্সন একটা পেড ভার্সন। পেড ভার্সনে তারা যদি দেয়, তারা ইমেজ যেই যে জেনারেশন টুলটাকে হুম। অ্যাক্সেস করতে পারবে। সেখানে হয়তো আমাদের এই যে বিজনেসে বিভিন্ন ডিজাইনের হুম। কাপড় এ করছে, তো সেই কাপড় বা সেই ডিজাইন তারা মানে আইডিয়া দিতে পারবে যে আমার, ধরে নাও আমার শার্ট বানাতে হবে, তো আমার শার্টের লেন্থ এত হওয়া দরকার, আমার শার্টে দুটো অ্যাটলিস্ট কি বলবো স্ট্রাইপ মতো হওয়া দরকার, অ্যান্ড দেন একটা পকেট, দেন লেটস সে কি বলবো কাঁধে একটা কোনো শোল্ডার প্যাড মতো হওয়া দরকার, মানে নিজের ডিজাইনটাকে টাইপ করে দিল। তো সেটা আবার নিজে মানে টাইপ করার পর সেটা মানে একটা ছবি মানে ক্রিয়েট করে জেনারেট দিতে করে। পারবে। কারণ অনেক সময় মানুষের মাইন্ডেতে হয়তো আমি ভেবে রাখলাম, কিন্তু ডিজাইন করতে গিয়ে আমি হুম। এমনই ডিজাইন করে দেবো যেই মানে কাপড়টা মানে বিক্রি হলো না টোটালি, বা ট্রেন্ডের সঙ্গে হুম। হয়তো চললো না। সিন্স ওই রকম টুল মানে ট্রেন্ড গুলোকেও দেখে রেখেছে, সেই রকম ওইসব টুল গুলো যে, তো ওইভাবে মানে ওই টুলগুলো ইউজ করে সেটা মানে মানে ওই টুলগুলো ইউজ করে কাপড় টাপড় এসবগুলো মানে আইডিয়াও নিতে পারবে। এবারে আইডিয়াটা এক্সাক্ট হবে না, কিছু 19-20 হয়তো তোমার মাইন্ডের সাথে এ হবে, কিন্তু পরে গিয়ে আবার তুমি সেই ডিজাইনটাকে নিজের মতো চেঞ্জ করে নিতে পারবে। দেন আমাদের আরেকটা যে আমি নোটিস করেছি যে আমাদের এখানে এই যে জিএসটি এইসবের সফটওয়্যার খুব ইউজ করে, কিন্তু যে আমি তো অ্যাজ আ ডেটা সায়েন্স নিয়ে পড়েছি, ওখানে একটা জিনিস আমি দেখেছি, বিজনেস অ্যানালিসিস, যে ডেটা অ্যানালিস্ট হিসেবে আমি একটা মানে ওখানে একটা সাবজেক্ট ছিল যে ডেটা অ্যানালিসিস। ওখানে দেখাতো যে আমার এত তো আমি প্রোডাক্ট যদি আমি খুলে রাখি, যে আমার আমার ধরনের এত কাপড়ের এ আছে যে এই স্যাম্পল এই স্যাম্পল এই স্যাম্পল, স্যাম্পল 1 স্যাম্পল 2 স্যাম্পল 3, তো কোনটা বেশি ভালো মানে বিক্রি হবে, যে বা ওই টাইপের যে, তো ওইটা নিয়ে অ্যানালিসিস করা। যে আমাদের যেমন কর্পোরেটে হয়, ওরা কি করে অনেক রকম চার্টস ক্রিয়েট হুম। করে, অনেক রকম প্রফিট লস রেশিও ওরকম চার্টস ক্রিয়েট করে। তো ওইগুলো কি হয় লাইক অনেক হাইলি, যারা মানে এডুকেটেড এরা তাদেরকে তাদের স্যালারিও অনেক হাই দিতে হয় ওইসব কাজের জন্য। তো আস্তে আস্তে যদি যেরকম জিএসটির যে সফটওয়্যার গুলো বানানোর রয়েছে, তো ওই রকম যদি সফটওয়্যার যেটা মানে বিজনেস অ্যানালিসিস করবে, যে আমি আইডিয়া দিলাম যে আমার এত সেল হয়েছিল এই এই টাইপটা এত সেল হয়েছিল, তো এআই সেটাকে প্রেডিক্ট করে বলতেও পারবে যে তোমাকে ফিউচারে গিয়ে এই স্যাম্পেলের কাপড় কাটা উচিত, বা এই এই ডিজাইনের কাপড় কাটা উচিত। সেরকম মানে ব্যবস্থা ভাবে সেরকম এআই ক্রিয়েট করা যাবে। এখনকার যে আমরা মানে টুলস গুলো মানে মানে কম্পিউটিং পাওয়ার যতটা পেয়েছি সেগুলো নিয়ে করা যাবে। আর আমরা যারা এডুকেশন বা আমাদের জীবিকার ফিল্ডে সফল হয়েছি, আমার মনে হয় আমাদের সকলের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যে আমরা আমাদের এলাকার যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের যাতে আমরা হেল্প করে তাদের পিক আপ মানে আমাদের লেভেলে নিয়ে আসতে পারি। তো আপনার কি কোনো প্ল্যান রয়েছে মানে মিডিয়াপুরের মানুষের জন্য কিছু করার? অ্যাকচুয়ালি আমি যখন লাস্ট ইয়ার এসেছিলাম, তখন আমাকে এক জায়গায় আমাকে খালদারির একটা স্কুলেতে আমাকে স্পিচ দেওয়ার জন্য ডাকে। স্পিচ কাদের? অ্যাকচুয়ালি
আমি যে একটা ইনিশিয়েটিভ দেখলাম যে আমাদের মেটিয়াবুরুজ এলাকা থেকে যে সিভিল সার্ভেন্টস লাইক ইউপিএসসি, আইএএস, আইপিএস এগুলো থেকে লাইক খুব কম ওঠে। হুম অ্যান্ড ওই যে তোমার যে সিভিল সার্ভিস এক্সাম খুব হার্ড হয়, কিন্তু ক্র্যাক করা হুম খুব হার্ড অনেক। হয়। তো ওদেরকে ইন্সপায়ার করার জন্য অ্যাকচুয়ালি আমাকে ডেকেছিল। ওইটা থেকে আমার খুব একটা মানে ভালো মানে খুব ভালো লেগেছিল যখন গিয়ে আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বললাম, ক্লাস 8 ক্লাস 9 বাচ্চাদের। কিন্তু আমার যে ফিউচারে যেটা প্ল্যান, যে ওরকম কোনো সংস্থা বা আমার অন্য অন্য সোশ্যাল যত সংস্থা আছে তাদের সঙ্গে যদি আমি কোলাবোরেট করে কম্পিউটিং, বিশেষ করে কম্পিউটার সায়েন্সটাকে যদি আমি এগিয়ে যেতে পারি, ওদের পড়াতে পারি লাইক ওনাদের কারিকুলাম ছাড়া, সেইটা আই থিঙ্ক অনেকটা বেটার হবে। তো আমার যে ফিউচারেতে প্ল্যান আছে যে ওরকম সংস্থার সাথে আমার টিম আপ করব, টিম আপ করে যে বিভিন্ন মানে কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট এগুলো আমার স্টুডেন্ট মানে এই যে এলাকার যে বাচ্চাদের ওদের কম্পিউটার সায়েন্সে লিটারেট করার আমার অনেক ইচ্ছা আছে, যাতে মানে ওরা শুধুমাত্র বিজনেসটাই না দেখে। কারণ আমি অনেকজনের সাথে কথা বলেছি অ্যান্ড ওদের সেই প্ল্যান বিবিএ করবে, বিকম করবে বা এমবিএ করবে বা ফ্যাশন টেকে যাবে। সো আদার দ্যান দ্যাট আমি অন্য ফিল্ডে তাদের কিভাবে নিয়ে যেতে পারবো, তাদের যদি সেই আইডিয়াটা আমি দিতে পারি, সেইটা আমার অনেক ইচ্ছা আছে যে ওই রকম আলাদা ক্লাসেস দিয়ে তাদের মানে সেই কনফিডেন্সটাকে গড়ে তোলবার। তো আপনি লন্ডনেও থেকেছেন এবং মেটিয়াপুরুজেও থেকেছেন, তো ওখানকার আর এখানকার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার এই এই এগুলোর মধ্যে কি ডিফারেন্স নোটিস করেছেন, যেগুলো আমরা যদি একটু ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা অনেকটা সফল হতে পারি? সো এখানে আমি মোর প্রশ্ন তুলবো লাইক এডুকেশন ডিফারেন্সটা বিটুইন লন্ডন আর মেটিয়াবুরুজে না, লাইক লন্ডন আমি বলবো ইউকে অ্যান্ড ইন্ডিয়া, ইন্ডিয়া। যেটা আমি করব। অ্যান্ড ইন্ডিয়ার ভিতরে আমাদের ডিফারেন্ট বোর্ডস আছে। তো আমি যেটা নোটিস করেছি যে যে আমি যখন ওখানে গেছি, ওখানে যে সাবজেক্টগুলো খুবই প্র্যাকটিক্যাল বেসড। যে ইউনিভার্সিটিতে যে আমি গিয়ে পড়াচ্ছি, ইউনিভার্সিটির মেন কাজ হচ্ছে যে এমনভাবে পড়াও যাতে মানে পড়ে নেওয়ার পর সে জব করতে হুম পারে। বাট তুমি যখন জব করতে যাবে, জব করতে গিয়ে ওরা কি দেখবে, তোমার কতটা স্কিলস আছে, তুমি একদম। কতটা প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝাতে পারবে। তোমার তো থিওরিটিক্যাল নলেজ ঠিক আছে, দ্যাটস গুড, বাট থিওরিটিক্যাল তো ওরা সবকিছু জিজ্ঞেস করবে না, প্র্যাকটিক্যালি লাইক রিয়েল লাইফ রিয়েল ওয়ার্ল্ডে আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা ওরা দেখে। তো ওখানে যে ইউনিভার্সিটিগুলো ওদের এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারে প্র্যাকটিক্যালটাকে খুবই মানে প্রায়োরিটি দিয়েছে যে কোনো সাবজেক্টে। এই যে আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছি, এ নিয়ে পড়ছি, ইভেন বিজনেসের যে আমার সাবজেক্টসগুলো আমি যখন ওখানে ফার্স্ট টাইম করে পড়েছি, পুরো কেস স্টাডি, যে থিওরি কিছু ছিল না যে এই থিওরি হুম পড়তে হবে, ওই থিওরি পড়তে হবে। ওখানে লেকচারের কেস স্টাডি খুলছে, কেস স্টাডি থ্রু যে কিভাবে ম্যানেজ করেছে অ্যান্ড ডিফারেন্ট ম্যানেজমেন্ট টেকনিক্স গুলো কেস স্টাডি থ্রু পড়াচ্ছে। তো এখানে কি হয় যে থিওরিটাকে ফোকাস করবে, দেন আবার কেস স্টাডি। তো আমি ভাবি যে যখন তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, ফোকাস অন দ্য প্র্যাকটিক্যাল। যদি তুমি প্র্যাকটিক্যালটা শিখে নাও, তোমার থিওরিটা বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। এবারে সেটা ডিপেন্ড করে কিছু সাবজেক্টসের জন্য, লাইক বিজনেসে, কম্পিউটিংয়ে প্র্যাকটিক্যালটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখেছি থিওরিতে এতটাই ফোকাস বেশি করে দেয় যে প্র্যাকটিক্যালটা স্টুডেন্টরা ভুলে যায় যে হুম কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এবারে মেডিকেল লাইনে যেরকম রয়েছেন, এবারে মেডিকেল লাইনে যারা এমবিবিএস করছে তাদের থিওরিটাও খুব ইম্পর্টেন্ট থাকে, কারণ তাদের অনেক কিছু মেমোরাইজও করতে হয়। তো সেইখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা দুটো কান্ট্রির মধ্যে অনেকটা সেম আছে, কিন্তু এই যে বাকি যেসব সাবজেক্টসগুলো আমি বলবো প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড একটু হেভিলি অ্যান্ড আরেকটা থিওরিটিক্যাল বেসড হেভিলি। তো এটাই আমি বলবো ডিফারেন্সটা আছে। তো ইন ফিউচার যদি ইমপ্রুভমেন্ট আরো করতে চাই, তো আই ফিল লাইক প্র্যাকটিক্যাল সাইডে আর একটু গেলে দেন আই থিঙ্ক এই যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো ভালোভাবে মানে ডেভেলপ করা মানে যাবে, আমাদের স্টুডেন্টদের লাইক আউটকামটা আরো আরো মানে মোর প্র্যাকটিক্যাল থিঙ্কিং, মানে থিঙ্কিংটাও লাইক ইউনো
রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস গুলো সলভ করাতে আরো হেল্প করতে পারবে। মানে সামারাইজ করতে গেলে মানে আমাদের এডুকেশনে অনেক রিফর্ম দরকার, যেখানে স্কিলের দিকে আমাদের ফোকাস বেশি হ্যাঁ, থাকবে। স্কিল বেস। এবং আমাদের স্টুডেন্টসেরও বলতে চাইবো যে যারা এখন অনলাইনে অনেক মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে, মানে আমরা যদি শুধু ডিগ্রির পেছনে ছুটি তাহলে কিন্তু সফল হওয়া খুবই মুশকিল। তো আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, তবে আমরা সফল হতে পারবো। তো আমাদের যে মিডিয়াপুর যে জেনারেশন রয়েছে, ইয়াং জেনারেশন যারা এখন হয়তো মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য আপনার কি মেসেজ? যে ওয়েল, তাদের জন্য মেসেজ আমি এটাই বলবো যে তোমার লাইফে তুমি যেটা চাইছো সেটাকে পারসিউ করো। অ্যান্ড অ্যাজ ইন পারসিউ অ্যাজ ইন লাইক, কজ অনেক লোক, হয়তো আমি হয়তো বাইরে চলে গেছি, সেই কমেন্টস গুলো আমি পাইনি। অনেক লোক তোমার পা ধরে ড্র্যাগ করবে, বাবার বিজনেস রয়েছে, তো বাবার বিজনেস ছাড়াও তুই এই লাইনে যেতে চাচ্ছিস, এরকম অনেক কমেন্টসও আসে। তো আমি হয়তো বাইরে চলে গেছিলাম বলে এই কমেন্টস গুলো আমাকে কোনোদিনও ফেস করতে হয়নি। বাট আমি দেখেছি যারা মানে এরকম এলাকার মধ্যে, তো এরকম কমেন্টস অনেক তো নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট অনেক কিছু হয়। সো ডোন্ট লেট দোজ নেগেটিভ কমেন্টস ব্রিং ইউ ডাউন অর ট্রেন ইউ ডাউন, বাট নিজের যে ইচ্ছা সেইটাকে পুরো করো। অ্যান্ড পরে যদি তুমি বিজনেসে আসতে চাও আসো, কিন্তু তুমি যখন বিজনেসে আসবে তোমার মাইন্ডসেটটা পুরো অন্যরকম থাকবে। ইজ বিকজ দ্যাট তুমি অন্য কোম্পানিতে কাজ করেছো, অন্য কোম্পানিতে কাজ করার পর তুমি সেখানকার মানে কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তুমি বুঝেছো, তুমি সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে তোমার কোম্পানিতে আনতে পারবে অ্যান্ড ওটাকে আরো কি বলবো কর্পোরেট লেভেলে, মানে মানে উঁচু লেভেলে নিয়ে যেতে পারবে। এই যে আজকে রিলায়েন্স, যে বড় বড় আমাদের রিলায়েন্স, টাটা, এরাও তো কোনো সময় একটা ছোট বিজনেস নিয়ে স্টার্ট করেছিল। টাটা কি স্টিলের, স্টিলটাও তো আমাদের তো এখানে অনেক লোকাল স্টিল যারা প্রোভাইড করে, বাট ওরা অতটা ফেমাস না কেন? কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচারটা জানা নেই। তো হয়তো অনেকজনা যারা ফেমাস হয়েছে তারা হয়তো অ্যাজ আ জব ওখানে কাজ করেছে, এখানে সেই কাজটাকে তারা ম্যানেজমেন্ট স্টাইল বুঝেছে, এটা বুঝে তারা এখানে এসে যখন ইমপ্লিমেন্ট করেছে তখন তাদের কোম্পানি কি হয় অনেকটা উপরে এগিয়ে আসে। তো লাইফে যেটা চাও সেটা পারসিউ করো, ডোন্ট লেট আদার্স ড্র্যাগ ইউ ডাউন। অ্যান্ড কি বলবো লাইক, অ্যান্ড যে আমাদের মধ্যে একটা ওস্তাগা স্পিরিট আছে সেটা আমি কিন্তু অলওয়েজ রেখেছি। সো ডোন্ট লেট দ্যাট ওস্তাগা স্পিরিট ডাউন। থ্যাংক ইউ আরবাজ দা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অ্যান্ড আশা করি আপনার জার্নি আমাদের সকল মেটিয়াপুরবাসীকে অনেক ইন্সপায়ার করবে। ধন্যবাদ।